ভারতের পিছনে পুরো আগুন জ্বলছে আগুন। কারণ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম সফর ভারতে না গিয়েছে মালয়েশিয়া, তারপর দ্বিতীয় সফর করেছে চীনে। আসলে তো কূটনৈতিকভাবে প্রথম সফর ধরা হচ্ছে চীনকেই, কারণ সরাসরি তো চীনে যায়নি, একটু ঘুরিয়ে গিয়েছে মাত্র 2 দিনের ব্যবধানে। এখানে ভারত হেরে গেছে, কূটনৈতিকভাবে হেরে গেছে। এখন কূটনৈতিকভাবে কেন হেরেছে, এটা কেন বলা হচ্ছে ভারতের পিছনে যে আগুন জ্বলছে, এর কিছু আহ, প্রমাণ পাওয়া যায়। যেমন বাংলাদেশের সরকার যখন সফরে আছে, ওই সময় সাবেক যে রেলমন্ত্রী ছিল ভারতের, তাকে বাংলাদেশে হাই কমিশনার করে নিয়ে আসে। এবং এই যে যে হাই কমিশনার করে, সে হচ্ছে আগে হচ্ছে সচিব পর্যায়ের মানুষজনদের এই হাই কমিশনার করা হতো, কিন্তু এখন আহ, এটা ভারতীয়, যদিও আগে হয়েছে প্রায় 7টি যারা মন্ত্রী ছিল তাদের বিভিন্ন দেশে করা হয়েছে, কিন্তু খুব জটিল অবস্থাতে, যেমন ধরেন আমেরিকাতে, তারপর হচ্ছে ফ্রান্স, ইউকে, এই সব বড় বড় দেশে যেখানে কূটনৈতিক খুব প্রভাব প্রয়োজন তাদের, সেই সব জায়গায়। এর আগে বাংলাদেশে এরকম হয়নি। তো এই প্রথমবার ভারতের পিছনে এমন আগুন জ্বলছে যে তারা এরকম একটা রেলমন্ত্রী, যে কিনা বলতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর পরের পদমর্যাদার লোক, তাকে এখানে পাঠানো হয়েছে। যদিও সে 270 দিনের মতন ক্ষমতা ছিল, তারপরও তার একটা প্রভাব রয়েছে যে তাকে এখানে পাঠানো হয়েছে। নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। সেদিন তারেক রহমান মালয়েশিয়া থেকে চীন সফরে যাবে, সেদিন বাংলাদেশে ভারত এবং বাংলাদেশের যে ভিসাটা বন্ধ ছিল, সেই ভিসাটাকে খুলে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়। এখন এটার পিছনে আপনি কি মনে করেন? এমনি এমনি খুলে দিচ্ছে, যেটা 2 বছরে খুলে নাই, কিন্তু এখন হঠাৎ করে খুলে দিচ্ছে ভারত। এর পিছনে ভাই, ওর পিছনে প্রচুর আগুন চলতেছে। ও দেখতেছে বাংলাদেশের লালমনিরহাটে যেই ক্যাম্প হচ্ছে, যে নতুন করে বিমানবন্দরটাকে আবারও সাজানো হচ্ছে, যেটা কিনা চিকেন নেক থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরত্বে। ও যে দেখতেছে যে বাংলাদেশ চীনের সাথে একটা করিডোরের করতে যাচ্ছে, বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটাকে বলে, মায়ানমারের উপর দিয়ে। ওর তো অবস্থা খুব খারাপ ভারতের। কারণ যদি এইটা হয়ে যায়, যদি এইটা হয়ে যায়, তাহলে এই চট্টগ্রাম বন্দর থেকে তো সরাসরি হবে মায়ানমার দিয়ে। ওই চট্টগ্রাম বন্দরের পুরো দখলদারিত্ব বা পুরো কন্ট্রোলটাই চায়না নিয়ে রাখবে। কারণ স্বাভাবিকভাবেই, কারণ চায়না ওইখান থেকে চাবে যত উন্নত করতে পারবে, তত ইনফ্রাস্ট্রাকচার যত উন্নত করতে পারবে, তত তাদের মাল সামানা যেগুলো আছে, প্রোডাক্ট, সেগুলো খুব দ্রুত সহকারে নিতে পারবে। ওই ক্ষেত্রে ভারতের আধিপত্য চলে যাবে। এবং ভারতের যে পার্শ্ববর্তী যেই আসাম, ত্রিপুরা এগুলো আছে, ওগুলো হুমকির মুখে পড়বে। এজন্য ভারত খুব প্রচুর পরিমাণ দুশ্চিন্তা। এবং আর সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে তিস্তা পরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা। এখানে দুই দেশের মধ্যে কথা হয়েছে, যেহেতু চীন এই জিনিসটাকে অলরেডি সব প্ল্যান করা, এখন জাস্ট হচ্ছে পাশ করে একটা সিল স্বাক্ষরের বিষয়। যদি এটা হয়ে যায় তাহলে কাজ শুরু করে দিবে। চীনের কাছে অলরেডি অল প্ল্যান্ড। সো এই সময় যদি বাংলাদেশ চীনের কাছে প্রকল্পটা দিয়ে দেয়, তাহলে কিন্তু অলরেডি শেষ। এখানে অলরেডি কিন্তু পদ্মা ব্যারেজের একটা কথা হচ্ছে, বাংলাদেশে অলরেডি প্রকল্প পাশ হয়ে গেছে। এখানে যদি সাথে সাথে তিস্তা ব্যারেজেরটা হয়ে যায় চীনের সাথে, ভারত শেষ। মানে ভারতের বাংলাদেশের উপর থেকে ফুল কন্ট্রোল চলে যাবে। এবং যে বৈশ্বিক যে ভূরাজনীতি, সেই ভূরাজনীতিতে ভারত একদম হেরে যাবে। কারণ ভারতে কিন্তু আপনি দেখেন গত 4 বছরে, বিশেষ করে 4 বছরে শ্রীলঙ্কা যারা অবস্থা ছিল, শ্রীলঙ্কা কিন্তু পুরোটাই ভারত বিরোধী অবস্থানে ছিল। যদি এখন একটু শীতল হয়েছে। নেপালে কিন্তু পুরো ভারত যে বিরোধী, বালেন শাহ, সেও কিন্তু এখন বর্তমানে প্রাইম মিনিস্টার। মালদ্বীপ কিন্তু মানে পুরোটাই যে মানে ইন্ডিয়া আউট বলে কিন্তু সে নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। তারপর যদি বলেন ভুটান অনেকটাই যদিও ক্লোজ, তারপরে এখন আস্তে আস্তে বলয় থেকে বের হচ্ছে। মায়ানমারে তো যুদ্ধ চলতেছে। আর বাংলাদেশ 2024-এর পর থেকে তো শেষ, তার হাতে থেকে তো বের হয়ে যাচ্ছে। এখন ভূরাজনৈতিকভাবে ভারত খুব একটা চাপে আছে, যে তার প্রতিবেশী দেশেদের সাথে, যে দেশের প্রতিবেশী দেশেদের সাথে সমস্যা, সেই দেশ কখনো বড় একটা স্টেজে যাওয়া তেমন কিছু করতে পারে না। তো ভারতের পিছনে আগুন জ্বলে আছে বিভিন্ন কারণে, বিভিন্ন চুক্তির কারণে। কারণ এখন বাংলাদেশ ভারতের আকাশপথ ব্যবহার করছে না, ভারতের রাডার যেটা ব্যবস্থা বাংলাদেশ ইউজ করতে, এখন সেটা করতেছে না। তারপর ভারতের কাছে যে একটা দাদাগিরি ছিল, যে ভারতের কাছে যে কোনো কিছু করার আগে একটা পরামর্শ নেওয়া, যে দাদা আমরা এটা করতে চাচ্ছি, এখন আপনি
যদি পারমিশন দেন তাহলে আমরা এই জিনিসটা করতে পারি, এখন তো কোনো পারমিশন নিচ্ছে না। সো ভারত এখন কি করবে ভারত বুঝতে পারতেছে না। তাই বাংলাদেশের সাথে এখন ভারত সম্পর্ক গড়ে তোলার জন্য নানান ওয়েতে চেষ্টা করতেছে। এখন তারা রেল পাঠাচ্ছে, যে রেলের বগি, সেই রেলের বগি পাঠানোর জন্য কথা বলতেছে। তারপরে হচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ব্যবসায়িক আরও আলাপ আলোচনা করার কথা, এবং বাংলাদেশিদের সাথে যে একটা যে প্রোপাগান্ডা যে বাংলাদেশি হলেই ভারত থেকে বের করে দেওয়া, সেটা থেকেও আস্তে 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 কমে আসছে। কারণ তারা বুঝতে পারতেছে এখন যদি বাংলাদেশের সাথে তারা সম্পর্ক খারাপ করে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ চীন এমন একটা দেশ, মানে সব দিক থেকে ভারতের থেকে প্রায় 5 থেকে 7 গুণ বা 10 গুণ বেশি শক্তিশালী। সেটা হোক মেধা, সেটা হোক ভারতীয় ভূরাজনীতির কূটনীতি, সেটা হোক ব্যবসা বাণিজ্য, যে কোনো জায়গা থেকে চীন অনেকটা আগানো। সো ভারত চাইবে না বাংলাদেশের চীনের বলাটা সবচেয়ে বেশি থাকুক। আর বাংলাদেশও ঠিক সেইভাবে আগাচ্ছে যে দুই দেশকে সাথে নিয়ে কীভাবে আগানো যায়। আমার কাছে খুব বিষয়টা এখন ইন্টারেস্টিং লাগতেছে। কিন্তু আগামী 2 বছরে বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জ। আগুন লাগতেছে কারণ এটা সুন্দর কিছু প্রমাণ আছে। এর 2টা প্রমাণের একটা হচ্ছে বাংলাদেশে যে হিন্দু মুসলিম যে সমস্যাটা, এই সমস্যাটা বাড়ানোর চেষ্টা করতেছে। দেখেন কিছুদিন আগে কিন্তু এরকম একটা অবস্থা হয়েছিল যে একটা হিন্দু নারী বলছে যে এটা আলাদা একটা দেশ করার কথা হিন্দুদের জন্য। এটা নিয়ে কি হলো, মুসলমানদের ভিতরে একটা প্রতিক্রিয়া, হঠাৎ করে কোথা থেকে কালেমার পতাকা লাগানো হলো এবং কালেমার পতাকা নামিয়ে ফেলা হলো। এখন সারা দেশে একটা কালেমার পতাকা নিয়ে একটা দৌড়ঝাঁপ শুরু করতেছে। এখন মুসলমান তো মানুষের একটা আবেগ আছে, কালেমার পতাকা কেন নামাইবে, বাংলাদেশ মুসলিম একটা দেশ। এখন এটা পিছনে কত বড় একটা রাজনীতি চলতেছে এটা তো বুঝতেছে না। ভারত একদিক দিয়ে চাচ্ছে কূটনৈতিকভাবে সম্পর্ক ভালো স্থাপন করতে, আরেক দিক দিয়ে চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে নানান রকম একটা প্রোপাগান্ডা ছড়িয়ে একটা সমস্যা সৃষ্টি করা নিজেদের মধ্যে। যদিও সফল হতে পারছে না, তাই ওদের মাথা খুব গরম। এবং এই রিসেন্টলি তো 3 দিন আগে তো একটা সুন্দর একটা সুখবর যে 2জন রয়্যাল এজেন্ট বাংলাদেশ ইন্টেলিজেন্সের হাতে আটক হয়েছে। এটা তো আমি আগেও বলেছি। তো এই যে ভারত একটা যে চাপে আছে বাংলাদেশেরকে নিয়ে, এই চাপটা বাংলাদেশ কখনো ছিল না, বাংলাদেশের উপরে মানে ভারতের কখনো ছিল না। ভারত এখন হারে টের পাচ্ছে যে বাংলাদেশ আসলে জিনিসটা কী। তাই আমার খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে যে বাংলাদেশের এখন অবস্থা মাথা খুব গরম। আর বাংলাদেশের জন্য আগামী 2 বছর খুবই ক্রিটিক্যাল। কেননা জিয়াউর রহমানের সময়ও যখন চীন সফরে গিয়েছিল জিয়াউর রহমান, সে চীন থেকে আসার কিছুদিন পরে কিন্তু সেনাবাহিনীর কুয়ের মাধ্যমে তাকে শহীদ করা হয়। সো এখানে তারেক রহমানকে খুবই বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, মাথা গরম করা যাবে না, বাংলাদেশকে ফার্স্ট রেখেই সিদ্ধান্তগুলো নিতে হবে। কারণ আমরা চাই না তার সাথে এমন কিছু হোক। এবং আমরা আমাদের বর্তমান যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, তার প্রতি আমরা একটু ভরসা রাখতে পারি। কারণ সে চাইলে অনেক কিছুই করতে পারতো, যে একটা সমস্যা ছিল সে চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু সে কিন্তু কিছু করে নাই। তাহলে তার প্রতি আমরা ভরসা রাখতে পারি। এখন তো বলা যায় না, আসলে সেনাবাহিনী তো একজনের পর আরেকজন থাকেই। তাই আমরা ভরসা রাখি বাংলাদেশের উপরে, তারেক রহমানের উপরে, যে না হ্যাঁ সে এখন প্রশংসার কাজকর্ম করলে তো প্রশংসনীয় কথাবার্তা বলতেই হবে তারেক রহমানকে নিয়ে। যখন সে নিন্দনীয় কাজ করবে অবশ্যই তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেই হবে, এবং প্রশংসনীয় যে কাজগুলো সেটাকে করতে হবে। এবং বিরোধী দল যারা আছে তারাও এখনও খুব শান্তশিষ্টভাবে খুব সুন্দরভাবে তারা জিনিসটাকে হ্যান্ডেল করতেছে। তারা কিন্তু চাইলে এই বিষয়গুলোকে নিয়ে যে বিরোধী দিল যে বিষয়টা, ওই বিষয়টা নিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু তারা করছে না। তারা জানে এখন যদি তারা করে তাহলে এখানে আওয়ামী লীগ আর ভারত এমন একটা প্রভাব খাটাবে যার ফলে বাংলাদেশে বিশাল বড় একটা সমস্যা সৃষ্টি হবে। তাই তারা অমন কোনো প্রভাব খাটাচ্ছে না, এবং ইনশাআল্লাহ বাংলাদেশ খুব শীঘ্রই ভালো একটা অবস্থানে চলে আসবে। আসসালামু আলাইকুম।